গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের প্রথম ক্লাস এর পরিবারের প্রথম ক্লাস আমরা শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করুক এবং তোমরা আমাকে ইতিমধ্যে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা শুনতে পাচ্ছ কিনা, তোমরা আমাকে ক্লিয়ার দেখছো কিনা, তারপর বোর্ড ক্লিয়ার দেখছো কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বা আমি কি আরেকটু জোরে কথা বলবো কিনা তোমরা জানাবে। আর এডু পরিবারের প্রথম ক্লাস, ম্যাথের প্রথম ক্লাস, এর মোটো হচ্ছে সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তো তোমাদের ভালো কিছু দেওয়ার প্রত্যাশাই এডু পরিবারের যাত্রা শুরু হয়েছে। সো সবাই কি শুনতে পাচ্ছ? ওকে, মাশাআল্লাহ, ওকে, ঠিক আছে। তাহলে প্রথমে, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, তো আমরা আগে পরিচিত হব ইনশাআল্লাহ সবাই। আমি আগে আমার পরিচয় দিব, তারপর তোমাদের পরিচয় আমি ডেবারে জেনে যাব। এখন না বললে সমস্যা নেই, প্রতিনিয়ত আমরা ক্লাসের মাধ্যমে জেনে যাব। তাহলে ওয়েলকাম টু ক্লাস 6, অ্যাজ ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 6। আমি আমার পরিচয় দিয়ে তারপর ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। সো আমার নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল আহমেদ। আমি বিএসসি এবং এমএসসি করেছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে। আমি তোমাদেরকে ম্যাথ পড়াবো ইনশাআল্লাহ। এখন ওকে, তো সো ভাইয়া এটা কোথায়? ব্যাক সাইড, এই যে সাইডে ক্লিক করেন, এখানে না, আমরা ডিসপ্লে সাইডে উপরে মাস্কটা, এই যে গট ইট, থ্যাংক ইউ। নিচে ওকে, সো ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা সবাই খাতা, বই খাতা কলম সবকিছু নিয়ে বসো, যাতে করে আমি তোমাদেরকে যা লিখতে বলবো তোমরা তার সাথে সাথে লিখবা। এতে করে তোমাদের হচ্ছে যে প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। কারণ তোমরা যদি শুধু শুনো, তাহলে তোমরা পরবর্তীতে কোনো টপিক যদি ভুলে যাও, তখন তোমরা এটা রিকল করতে পারবে না। এই জন্য তোমরা লিখবে ইনশাল্লাহ। তোমরা ক্লাস 6-এ পড়ো, তোমরা অনেক ছোট, সো তোমাদের বেশি বেশি লিখতে হবে এবং আমার কথা শুনতে হবে। ওকে, সো আমাদের আজকের প্রথম অধ্যায়, যেটা ক্লাস 6-এর গণিত 2025 সালের যে নতুন গণিত বই, এটার প্রথম অধ্যায় হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা পার্ট, স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। সো আমরা হয়তো একদিনে তো আর আমরা পুরোটা কভার করতে পারবো না। সো আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু করবো ইনশাল্লাহ, তারপরে আমাদের লেসন প্ল্যান ওয়াইজ দেন ভগ্নাংশ পর্যন্ত যাবে। তো আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব, এবং অবশ্যই আমরা হচ্ছে যে প্রয়োজনীয় এক্সারসাইজ গুলোতে যাওয়ার আগে আমি শুরুতেই একটা অধ্যায় ধরি। এক্সারসাইজ যদি এক্সারসাইজে চলে যায়, তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবে না। এবং গণিত, অন্যান্য বিষয়ের পাশাপাশি গণিত তোমাদেরকে বুঝতে গেলে বেসিক থেকে বুঝতে হবে। যার বেসিক ক্লিয়ার হবে না, গণিত সে বুঝবে না, এবং তখন মানুষ বলবে যে, বা তখন সে নিজেকে ফিল করে যে সে গণিতে দুর্বল বা ম্যাথে উইক। তো এটার জন্য হচ্ছে যে আমরা যে অধ্যায়গুলো পড়বো, যখন আমরা চেষ্টা করবো যে বেসিকটা ক্লিয়ার করে আমরা সামনের দিকে যেন এগিয়ে যাই। এটা হচ্ছে আমাদের ক্লাস 6-এর প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ। এবং স্বাভাবিক সংখ্যা কি সেটা দিয়ে আমরা শুরু করবো, ভগ্নাংশ অংশটা যেহেতু এটা একটা অনেক বড় চ্যাপ্টার। সো আমরা স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ এগুলাকে আমরা স্বাভাবিক সংখ্যা দিয়ে শুরু করবো, তারপর ভগ্নাংশতে যাব। তো দেখো, প্রথমেই আমরা একটু পড়ি। প্রথমে কি বলা হয়েছে দেখো যে মানব সভ্যতার, তোমরা একটু দেখো, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে যে মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনা প্রয়োজন অনুভব করে।
কাউন্টিং, যেটাকে বলতেছে কাউন্টিং, গণনার প্রয়োজন অনুভব করে। মানুষের দৈনন্দিন যে চাহিদা মেটাতে যায়, মেটাতে গিয়ে মানুষ এই গণনার একটা প্রয়োজনীয়তা ফিল করে। প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, সমান আকারের একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসাব রাখা হতো, দাগ টেনে টেনে রাখা হতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনার জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখনকার ব্যবহৃত সংখ্যা প্রতীকের। এর মানে হচ্ছে যে প্রাচীন কাল থেকেই গণনা আবিষ্কৃত হয়েছে। তো প্রাচীন কালে মানুষ এইভাবে, এখন আমরা যেভাবে গণনা করি সেভাবে তারা গণনা করতো না। প্রাচীন কালে মানুষ গণনা করতো অন্যভাবে। সেখান থেকে আধুনিক যে গণনা পদ্ধতি সেটা আসছে। আমরা এখন গণনা করতে যাই, গণনা করতে গেলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা সংখ্যাগুলো দিয়ে গণনা করি। সো আমরা সংখ্যা এবং অঙ্ক এগুলো আমরা জানবো, শুরুতে জানবো। তো আমরা দেখো যে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তাহলে আমাদের জানা উচিত যে এই অধ্যায়ে আমরা আসলে কি শিখবো, এই অধ্যায় শেষে আমরা কি শিখতে পারবো। দেখো এই অধ্যায়ে আমরা যেটা শিখবো, তোমরা যেটা শিখতে পারবা সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে পারবে। তোমরা অঙ্কপাতন কি বুঝতে পারবে? দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে পড়তে পারবে। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে। 2 3 4 5 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে। একটা সংখ্যা সেটা 2 নাকি 3 নাকি 4 নাকি 5 নাকি 9 দ্বারা বিভাজ্য, সেটা তুমি যাচাই করতে পারবে। তারপর সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশের গসাগু এবং লসাগু বের করতে পারবো। স্বাভাবিক ভগ্নাংশ যখন লেখাটা দেখাবেন একটু বড় করে করে দেখান, আর লেখাটা একটু বড় করে করে লেখেন, মানে দেখতে ওদের কষ্ট হচ্ছে এই আর কি। দেখো তোমরা একটু দেখো, যদি তোমাদের দেখতে সমস্যা আমি একটু জুম করে দিচ্ছি, যে এই অধ্যায় শেষে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন করতে পারবে। তোমরা এই অধ্যায়ে আমরা যেটা শিখবো, যে আমরা জানি অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো স্বাভাবিক সংখ্যার অঙ্কপাতন কি আমরা এটা বুঝতে পারবো। দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করে পড়তে পারবে। আমরা যেমন জানি যে দেশীয় রীতিতে কিভাবে অঙ্কপাতন করে আমরা সংখ্যা পড়ি। যেমন ধরো তোমরা সবাই জানো যে রীতিটা হচ্ছে এভাবে শুরু হয়, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সো এভাবে হচ্ছে যে দেশীয় এবং আন্তর্জাতিক রীতিও আছে, সেটা আমরা জানবো। মৌলিক সংখ্যা আমরা জানি, সংখ্যাকে আমরা জানবো, তোমরা জানো অলরেডি। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে। তোমরা একটা সংখ্যা দেখে বলতে পারবা যে এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা নাকি সহমৌলিক সংখ্যা। তারপর বিভাজ্যতা তুমি ব্যাখ্যা করতে পারবা, যে একটা সংখ্যাকে তুমি 2 3 5 9 8 এরকম সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারো কিনা সেটা তুমি শিখতে পারবে। তারপর শুরু করে, কিন্তু কিভাবে সেটা ছিল, যে প্রাচীন মানুষ, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা জানাবা। প্রাচীন মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে প্রথম সংখ্যার ধারণা পেয়েছিল। প্রাচীন কালে প্রথম দিকে কম সংখ্যক বস্তু গুনতে হতো, কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক জিনিস হিসাবে প্রয়োজন দেখা দেয়। তো তখন এই যে বিভিন্ন প্রতীক বা বিভিন্ন দাগ টেনে যে যোগ হিসাব করা হতো, তো ওইটা থেকে বের হয়ে এসে যে এই সংখ্যাগুলো গণনা প্রয়োজনে সৃষ্টি হয়েছিল, তাই এদেরকে গণনাকারী বা স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখন দেখো প্রশ্নের আমাদের চ্যাপ্টারের প্রথম পার্ট হচ্ছে কি বলা আছে, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে বলা হচ্ছে যে ন্যাচারাল নাম্বার। আচ্ছা, সো ন্যাচারাল নাম্বার, এখন তোমরা এটা জানো। আমি তোমাদেরকে ক্লাস শেষে আমি জিজ্ঞেস করবো বা তোমরা আমাকে প্রশ্ন করবা যে জিনিসগুলো তোমরা বুঝতে পারবে না, যে টপিকগুলো তোমাদের বুঝতে সমস্যা হবে সেটা অবশ্যই লাস্টে জিজ্ঞেস করবে। কিন্তু এখন থেকে তোমরা মনোযোগ দিয়ে শোনো, স্বাভাবিক সংখ্যা কি। এখানে দেয়া আছে যে
স্বাভাবিক সংখ্যাটা কি? তোমরা ক্লাস 5-এ যেটা জেনে আসছো কিনা মনে নেই, বাট মনে না থাকলে এখন দেখো যে সেটা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, এটা একটু বুঝতে হবে। যে প্রাচীনকালে মানুষ বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করতে গিয়ে যেসব সংখ্যা সৃষ্টি করেছিল তাদেরকে গণনা করে বা স্বাভাবিক বা প্রাকৃতিক সংখ্যা বলা হচ্ছে। এবং প্রাকৃতিক সংখ্যাগুলো কি আসলে? প্রাকৃতিক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যার ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমি বলি তাহলে হচ্ছে যে যেসব সংখ্যা 1 থেকে শুরু হয়, যে সকল সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 তারপরে আপ টু ইনফিনিটি পর্যন্ত যায়, এই সবগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবং এটা মনে রাখবা, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো যে শূন্য শূন্য কি স্বাভাবিক সংখ্যা? শূন্য স্বাভাবিক সংখ্যা না, শূন্য স্বাভাবিক সংখ্যা না। তোমরা এটা খেয়াল রাখো, এই জিনিসটা তোমরা খেয়াল করো যে শূন্য স্বাভাবিক সংখ্যা না। শূন্য একটা সংখ্যা কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা না। শূন্য হচ্ছে একটা সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা না। তাহলে স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। তাহলে তোমরা যদি সংখ্যা রেখার মাধ্যমে দেখো যে আমরা যদি সংখ্যা রেখা, তোমরা অলরেডি সংখ্যা রেখার সাথে পরিচিত আছো, তাহলে দেখো যে সংখ্যা রেখাতে মাঝখানের যে পয়েন্টটা এটাকে কি ধরা হয়? শূন্য ধরা হয়, 0 ধরা হয়। আর তার ডান দিকে যত সংখ্যা আমরা নিচ্ছি, আমরা ধনাত্মক সংখ্যা নিচ্ছি, পজিটিভ সংখ্যা নিচ্ছি, কোনো নেগেটিভ নিচ্ছি না। ডান দিকে সব পজিটিভ, 1 2 3 4 এভাবে চলতে থাকবে। আর সংখ্যা রেখার বাঁ দিকে কি আসবে? -1 -2 -3 -4 এভাবে ইনফিনিটি অসীম পর্যন্ত চলবে। আবার ডান দিকে 0 1 2 3 ধনাত্মক সংখ্যা একবার অসীম পর্যন্ত চলবে। ঠিক আছে? তা আমরা দেখো যে সংখ্যা রেখা থেকে তুমি খুব সহজে বুঝতে পারো যে শূন্য হচ্ছে একটা পয়েন্ট, কিন্তু শূন্য বাদে, শূন্য ছাড়া আমরা যদি ডান দিকে চিন্তা করি, সংখ্যা রেখার ডান দিকে চিন্তা করি, তাহলে 1 থেকে শুরু করে তুমি সামনে যত দিকে যাবো, সামনে যত যাবা সবই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ইংলিশে যেটাকে বলতেছে ন্যাচারাল নাম্বার বা প্রাকৃতিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। সো স্বাভাবিক সংখ্যা মনে রাখবা, স্বাভাবিক সংখ্যা শুরু হবে 1 থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 একবার ইনফিনিটি পর্যন্ত, অসীম পর্যন্ত, এবং সকল ধনাত্মক সংখ্যা। তার মানে কি শূন্য অথবা এই যে মাইনাসের যে সংখ্যাগুলো আছে, মাইনাস এই যে 1 -2 -3 -4, এই সংখ্যাগুলোকে তুমি স্বাভাবিক সংখ্যা বলবো না। স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 থেকে শুরু হবে, 1 থেকে শুরু করে একবারে অসীম পর্যন্ত 1 2 3 যত তুমি কাউন্ট করতে পারো অথবা কাউন্ট করতে পারো না, যেমন আকাশের তারা আছে, বাট এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মানে 1-এর পরে যত আছে সবই স্বাভাবিক সংখ্যা, তবে সেটা তুমি পিছনের দিকে আসতে পারবে না, আসলেই সমস্যা হয়ে যাবে। তাহলে এই যে প্রথমে কি ছিল, স্বাভাবিক সংখ্যা কি, তাহলে তোমরা বুঝতে পারলা যে স্বাভাবিক অধ্যায়ের নামে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তো স্বাভাবিক সংখ্যা কি জানা ইম্পর্টেন্ট। তো স্বাভাবিক সংখ্যাটা জানা হয়েছে যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5 6 7 8 এভাবে যত খুশি তত যাবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এই অধ্যায় শেষে তোমরা কি শিখতে পারবে? এই অধ্যায় শেষে তোমরা অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। আমরা অঙ্ক পাতন কি সেটা জানবো ইনশাআল্লাহ। তারপর দেশীয় এবং আন্তর্জাতিক রীতিতে অঙ্ক পাতন করে স্বাভাবিক সংখ্যা পড়তে পারবে এবং লিখতে পারবে। তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা। তখন আমরা বুঝলাম সংখ্যা একটা জিনিস। তো সংখ্যা মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, সহমৌলিক হতে পারে। তাহলে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা তুমি চিহ্নিত করতে পারবা। তুমি বুঝতে পারবা যে কোন সংখ্যাটা কি সংখ্যা, এটা কি মৌলিক, যৌগিক নাকি সহমৌলিক। তারপর বিভাজ্যতা তুমি ব্যাখ্যা করতে পারবা। একটা বিভাজ্যতা তুমি ব্যাখ্যা করতে পারবে, একটা সংখ্যা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, একটা সংখ্যাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, ওইটা তুমি শিখতে পারবা। তারপরে 2 3 4 5 9 এই যে অঙ্কগুলো আছে এগুলা দিয়ে তুমি বিভাজ্যতা যাচাই করতে পারবে। তারপরে স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের গসাগু এবং লসাগু তুমি নির্ণয় করতে পারবে। তোমরা অলরেডি ক্লাস 4 5 এর গসাগু, লসাগু এবং স্বাভাবিক সংখ্যা, তুমি এই কিছু জিনিসের সাথে তোমরা অলরেডি পরিচিত আছো। জাস্ট ক্লাস 6 আবার নতুন করে একটু রিভিশন করা, বা তোমাদের এটা মনে আছে কিনা ওইটা রিভিশন করা, এবং এটা একটা পার্ট হিসেবে আসছে। সো স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের এই জিনিসগুলো তোমার হচ্ছে
এই তিনটা জিনিস, যেখানে যে তিনটা জিনিস বলা হলো, স্বাভাবিক সংখ্যা, ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ, এগুলোর গসাগু ও লসাগু তুমি নির্ণয় করতে পারবা, এই অধ্যায় থেকে তুমি শিখতে পারবা। তারপর ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবা তোমরা। যে ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ, ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ দুটো আলাদা জিনিস। ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশের সরলীকরণ মানে সিম্পলিফিকেশন করে তুমি গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। তুমি কিছু নিয়ম ফলো করে তুমি হচ্ছে যে অঙ্কগুলো দেয়া থাকবে সেগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে, এবার আসো আমাদের প্রথম যে পার্ট, আমাদের প্রথমে বলা ছিল যে অঙ্ক পাতনের মাধ্যমে স্বাভাবিক সংখ্যা গঠন করতে পারবে। তাহলে আমাদের বোঝা উচিত অঙ্ক পাতন কি, আমাদের বোঝা উচিত যে অঙ্ক পাতন কি। ঠিক আছে, অঙ্ক পাতন কে কি বলতে পারবে যে অঙ্ক কি? আচ্ছা, তোমরা কি জানো না অঙ্ক কাকে বলে? আচ্ছা, কে বলতে পারবা যে অঙ্ক কয়টি? তোমরা কমেন্ট করতে পারো যে অঙ্ক কয়টি, সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা জানো, কারণ তোমরা এটা আগের থেকে জানো। তোমাদের মনে আছে কিনা সেটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে অঙ্ক কয়টা, কে বলতে পারবো? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একজন, হ্যাঁ অনেকেই লিখেছে 10টি। রামিসা, ফাতিহা, তারপর কি আফিয়া, তারপর জাহানারা, জাফনা, নুসরাত। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, সো অঙ্কপাতন, আমাদের প্রথমেই আছে অঙ্কপাতন কি। সো অঙ্কপাতন জিনিসটা কি এটা একটু বোঝা উচিত, যে কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা যে লেখাকে, কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা, আমি এটা তাহলে তোমরা বুঝতে পারবা। আমি মুখে বললাম কথাটা যে অঙ্কপাতন কি, বাট আমি এটা লিখি যে কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা দেখো, ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখো যে অঙ্কপাতন কি। এই তখন বললাম যে অঙ্কপাতন জিনিসটা কি। তো কোনো সংখ্যাকে অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে, কারণ আমরা জানি যে অঙ্ক অনেক ধরনের আছে। তো আমরা হচ্ছে যে অঙ্ক বলতে হচ্ছে যে পাটিগণিতে 10টা প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা হয়। তো এই প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মানে 0 সহ 10টা। তো এগুলোকে বলা হয় অঙ্ক। তো এই অঙ্ক দিয়ে, এই 10টা অঙ্ক দিয়ে পৃথিবীর সকল সংখ্যা লেখা যায়। এই 10টা অঙ্ক দিয়ে পৃথিবীর সকল সংখ্যা লেখা যায়। এই যে 10টা অঙ্ক আছে এগুলাকে সংখ্যাও বলা হয়। 10টা অঙ্ক, এই যে বলছে আবার এগুলো সংখ্যাও। ঠিক আছে, 0 ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। দেখো, আমি শুরুতে যে কথা বলেছিলাম এটার সাথে মিলেছে, যে 0 ছাড়া বাকি সবগুলো স্বাভাবিক সংখ্যা। তুমি 1 থেকে 1, 2, 3, 4, 5 এভাবে তুমি যত সামনের দিকে যাবা ওই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তবে 0 একটা অঙ্ক বা সংখ্যা, কিন্তু এটা স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সংখ্যা। এই জন্য এখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে 0 ছাড়া বাকি যে 9টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই যে 0 ছাড়া যে 9টা অঙ্ক আছে, এই অঙ্কগুলোকে বলা হয় কি? বলা হয় সার্থক অঙ্ক। আর 0কে কি বলা হয়, এটা যদি তোমরা কেউ জানো তাহলে তোমরা লিখে দিতে পারো। যে যেমন ওই যে এখানে বলা হচ্ছে এদের মধ্যে প্রথম 9টিকে বলা হয় সার্থক অঙ্ক, শেষের থেকে 0 বলা হয়, কিন্তু 0 এটা আরেকটা নাম আছে। যদি তোমাদের এটা কারো জানা থাকে তাহলে লিখতে পারো, আমি পরে বলে দেব যদি তোমাদের এটা না হয়।
কেউ কি লিখেছে? আচ্ছা, তোমরা জানো না। দেখো 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে বলা হচ্ছে সার্থক অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হচ্ছে সার্থক অঙ্ক। আর শূন্যকে বলা হচ্ছে অভাব জ্ঞাপক অঙ্ক। মানে শূন্যের কোনো দাম নাই আর কি আসলে, কারণ শূন্যের দাম আছে কোনো সংখ্যার পরে, কোনো সংখ্যার আগে শূন্য দিলে তার কোনো দাম থাকে না, তাই না? এই জন্য মনে হয় শূন্য হয়ে গেছে অভাব জ্ঞাপক সংখ্যা। যেমন ধরো তোমার কাছে যদি এরকম আছে, তুমি ধরো কেউ বললো তোমার কত টাকা আছে, তুমি যদি বলো যে আমার এতগুলা শূন্য টাকা আছে, 5টা শূন্য দিলা, বলো যে আমার এতগুলো টাকা আছে, তাহলে কোনো দাম হবে না। ইভেন 5টা শূন্য দেওয়ার পরে তুমি যদি 1 দাও, তাহলে তোমার 1 টাকাই হবে। এতগুলো শূন্য দেওয়ার পরে 1 দিলে তোমার কোনো লাভ হচ্ছে না। শূন্য সামনে দিলে কোনো দাম থাকে না, তোমরা জানো, 1 টাকা। কিন্তু 5টা শূন্যের আগে, শূন্যের পরে 1 না দিয়ে যদি তুমি একটা আগে দিয়ে দাও, তাহলে কিন্তু অনেক ভ্যালু, এটার অনেক ভ্যালু আছে। তখন এটা হয়ে যাবে 1 লাখ টাকা। 1 টাকা থেকে 1 লাখ টাকা হয়ে যাবে। তো শূন্যের ভ্যালু আছে, তবে সেটা সংখ্যার পরে, যে কোনো অঙ্কের পরে আছে, আগে নেই। আচ্ছা, এরপর আসো তাহলে দেখো যে কি বলা হইলো যে দেখো এটা তোমাদের প্রথম ক্লাস এবং এখানে বেসিক নিয়ে কথা বলা হবে, ঠিক আছে? আমরা হচ্ছে আমি পারতাম শুরুতেই তোমাদের অনুশীলনীতে আছে যে অঙ্কে লিখো, কথায় লিখো, এগুলো আমরা শুরুতে যাচ্ছি না। আমরা হচ্ছে আমি শুরুতে বলেছি যে অঙ্কের বেসিক ক্লিয়ার না করলে অঙ্ক কোনোদিনই ভালো হবে না, কারণ ভালো বেসিক না হলে দেন ভালো কোথাও চান্স পাওয়া যাবে না। তুমি বুয়েট বলো, মেডিকেল বলো, তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বলো, তোমাদের হচ্ছে যে ম্যাথের বেসিক তোমাদের ভালো হতে হবে। শুধু ম্যাথ না, সব বিষয়েরই বেসিক ভালো হতে হয়, তো বিশেষ করে ম্যাথের তো অবশ্যই ভালো হতে হবে। তো তোমাদের বুঝে যেতে হবে, বুঝে তোমাদের সামনের দিকে যেতে হবে। এবং তোমরা যদি একবার বুঝে যাও তাহলে তোমাদের আর 20 মিনিটের মধ্যে যত হ্যাঁ। কমে হয় তোমাদের এটা তোমাদের চলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর দেখো তাহলে এগুলোকে অঙ্ক বলা হয়, তো এগুলো সংখ্যাও। তাহলে কোথায় ছিলাম যে এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলা হচ্ছে, শেষেরটিকে শূন্য বলা হয়। তো শূন্যের আরেক নাম বলছি যে অভাব জ্ঞাপক অঙ্ক। এটা একটা অভাব জ্ঞাপক, কারণ এটা একা একা কিছু করতে পারে না, তো এর জন্য অভাব হয়ে গেছে তারপরে 9 অপেক্ষা বড় সব সংখ্যাই 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। তুমি 9 এর পরে যতই যাবা, তো 2 অঙ্ক দিয়ে শুরু হবে, 2 অঙ্ক দিয়ে 10, 11, 12। তারপরে হচ্ছে একটা সময় পরে 3 অঙ্ক হয়ে যাবে, 4 অঙ্ক হয়ে যাবে, 5 অঙ্ক হয়ে যাবে। কিন্তু 9 এর পর থেকেই 2 অঙ্ক শুরু হয়েছে, সেটা বলেছে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। যে কথাটা আমি আগে লিখেছিলাম যে কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। তার মানে হচ্ছে তোমার কাছে যে 10টা অঙ্ক আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক আছে, এই 10টা অঙ্ককে ব্যবহার করে পৃথিবীর যত সংখ্যা আছে তুমি সব লিখতে পারবো। 1, 2, 3, তারপর 1 কোটি, 2 কোটি, 100 কোটি, সবকিছু তুমি এই 10টা অঙ্ক দিয়ে সব লিখতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে দেখো যে এখানে কি বলা হয়েছে যে অঙ্কপাতনে 10টি প্রতীকী ব্যবহার করা হয়। অঙ্কপাতনে 10টা প্রতীকী ব্যবহার করা হয়। 10টা প্রতীক মানে হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা প্রতীক আছে সেগুলা। এই 10টা প্রতীকের নামই হচ্ছে অঙ্ক। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। তার মানে ইংলিশে এটাকে বলে ডেসিমাল, আর বাংলাতে হচ্ছে দশমিক। তো যেহেতু এটা 10 ভিত্তিক, কারণ এখানে 10টা অঙ্ক আছে, সো এইটাকে তোমার বলা হচ্ছে যে দশমিক রীতি বা 10 গুণোত্তর রীতি। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে, ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানে 10 গুণ অর্থাৎ দশক প্রকাশ করে, তৃতীয় অঙ্কটি তার দ্বিতীয় মানে 10 গুণ, তারপরটা তার 10 গুণ, এভাবে তোমার কি হয় কোটি পর্যন্ত যায়। এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে যে তোমার এখানে চলে আসছে স্থানীয় মান, এখানে চলে আসছে যে অঙ্কগুলো দিয়ে আমরা যে সংখ্যা গঠন পদ্ধতি, সেটা দেশীয় হতে পারে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে হতে পারে। কিন্তু কিভাবে হচ্ছে আমরা সংখ্যা গঠন করতে পারি, মানে অঙ্কপাতন, কিভাবে অঙ্ক দিয়ে সংখ্যা আমরা
বানাতে পারি। তো এটা বানাতে গেলে এখানে একটা জিনিস বলা হয়েছে যেটা আমরা কখনোই খেয়াল করি না, সেটা হচ্ছে যে কথাটা বোঝার চেষ্টা করো। এখানে বলেছে যে একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্ক যখন প্রথমে এক ডিজিট থেকে আরেক, মানে এক ডিজিট মানে হচ্ছে একক, এককের ঘর থেকে যখন দশকের ঘরে চলে যাচ্ছি তখন 10 গুণ হয়েছে, 10 বেড়েছে। তারপর দশক থেকে যখন আমরা শতকে যাব তখন আরো 10 গুণ করবে। এভাবে এক একটা স্থান পরিবর্তনের জন্য 10 করে করে গুণ হবে। এটা হচ্ছে মূল কথা আর কি। তারপর দেখো, যেমন এখানে বলেছে যে এইটাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি যে এখানে স্থানীয় মানের কথাটা চলে আসছে যে এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে আর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। আর ডান দিক থেকে দ্বিতীয় অঙ্কটি এর স্বকীয় মানে 10 গুণ, অর্থাৎ তত দশক প্রকাশ করে তৃতীয় অঙ্কটি এর দ্বিতীয় স্থানের মানে 10 গুণ বা স্বকীয় মানে শতগুণ, অর্থাৎ তত শতক প্রকাশ করে। এভাবে এরূপে কোনো অঙ্ক এক স্থান থেকে আরেক স্থানে বাম দিকে সরে গেলে তার মানের কি হয়, 10 গুণ করে করে বৃদ্ধি পায়। যেমন যদি আমরা এটা অন্য স্লাইডে দেখাই, আমি দেখো, আমরা জানি যে একটা জিনিস দেখো যে আমি যেটা বলছি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এখন। সেটা হচ্ছে আমরা জানি যে ধরো একটা সংখ্যা আমি লিখি, একটা সংখ্যা যদি আমি লিখি, একটু বড় করে লিখি, যেমন ধরো 350 বা 351, তাহলে এই এক হচ্ছে আমার একক স্থানীয় সংখ্যা, এটা একক। আর এই 5 এটা হচ্ছে কত, এটা হচ্ছে 1, তাহলে এক একক। এক একক মানে কত, এটা এক একক মানে 1। তারপর হচ্ছে এটা হচ্ছে দশকের ঘর, তাহলে একক দশক শতক, তাহলে এটা হচ্ছে 5 দশক। 5 দশক মানে কি, 5 দশক মানে 5 গুণ 10, তার মানে এটার মান হবে কত, 50। তাহলে দেখো 5 দশক মানে হচ্ছে 5 গুণ 10, তারপরটা কি হবে, তারপরটা এক শতক। তাহলে যদি শতক হয় তাহলে কত শতক, 3 শতক, তাহলে 3 শতক, তাহলে 3 সমান কত, 3 গুণ 100, তাহলে এটা হবে 300। তার মানে হচ্ছে যে একটা স্থান থেকে, মানে এগুলো তো স্থানীয় মান, একটা ঘর থেকে আরেকটা ঘরে যখন যাচ্ছি, যখন আমরা একক স্থানীয় জায়গা থেকে যখন আমরা দশক স্থানে যাব তখন 10 গুণ করে বাড়বে। আবার যখন আমরা দশক থেকে শতকে যাব তখন তাদের মধ্যে 10 গুণ করে বাড়বে। এইভাবে আমরা কোটি পর্যন্ত যখন যাব তখন 10 করে করে বাড়বে, 10 গুণ করে করে বাড়বে। এটা ছিল ওখানের মূল কথা। এখানে এই কথাটার মূল কথা ছিল যে এখানে 10 করে করে বৃদ্ধি পাবে, একক দশক শতক। সিকোয়েন্সটা তোমরা আশা করি মনে আছে তোমাদের, সেটা হচ্ছে যে এই যে দেশীয় যে সংখ্যা গঠন রীতি, সেটা সিকোয়েন্স হচ্ছে এরকম, নামটাকে এভাবে বলে একক একক। হ্যাঁ, এটা তোমাদের জানা আছে আশা করি। সেটা হচ্ছে যে আমরা কিভাবে সংখ্যা গঠন করি, কিভাবে আমরা এই যে দেশীয় রীতিটা কিভাবে ফলো করি। আমরা প্রথম সংখ্যাটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলছি একক, তারপরটা বলছি দশক, তারপরে সংখ্যাকে বলবো শতক, তারপরে বলবো হাজার, তারপরটা বলবো অযুত, তারপর লক্ষ, তারপরটাকে বলবো নিযুত, তারপরটা বলবো কোটি। এইভাবে আমরা যে কোনো অঙ্ক দেয়া থাকলে তখন আমরা বিভিন্ন সংখ্যা গঠন করতে পারবো। আমাদের প্রয়োজনীয় যত সংখ্যা আছে আমরা সেটা গঠন করতে পারবো। যেমন
কিভাবে আমরা সংখ্যা গঠন করতে পারবো, যেমন ধরো যদি এমন বলা হয় যে যদি এমন বলা হয় যে একটা সংখ্যা দেয়া থাকে, সংখ্যাটা যদি এরকম হয় 4 color, where's the color? Okay, দেখা যায় ভাইয়া, কালারটা দেখা যাচ্ছে না মনে হয়, এটা কি করতে হবে? তাই চেঞ্জ করেন, আপনি হোয়াইট মার্কার নেন। হোয়াইট দ্য হোয়াইট, where's the কলম white? কলম হ্যাঁ, চাপবেন চাপবেন, ওই যে হোয়াইট মার্কার আছে, হোয়াইট হোয়াইট হোয়াইট। ওকে, এতক্ষণ যে লিখছি মেবি দেখিনি, এটা ওরা কেউ বলেনি। আবার করেন না, কেউ কিছু বলে নাই। হ্যাঁ, আচ্ছা, এটা আমি যদি একটা সংখ্যা নেই, যেমন ধরো 4, 5, 4, 5, 3, 2, 1, তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? এই যে এখানে একটা সংখ্যা লিখলাম 4, 5, 3, 2, 1, এটা আমরা সংখ্যায় লিখেছি, তাই না? এখন এটাকে কিভাবে আমরা কথায় লিখবো, তাই না? কিভাবে লিখবো? আমরা আমরা এইভাবে হিসাব করবো যে এটাকে আমরা বলতেছি একক, এটাকে আমরা বলতেছি এককের ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার, তারপর কি অযুত। ওকে, এবং আমরা যদি নিয়মে যাব, একটু পরে আমরা নিয়মে যাব, সেটা হচ্ছে যে দেশীয় রীতিতে যখন আমরা অঙ্ক দিয়ে সংখ্যা বানাবো, তখন দেশীয় রীতিতে হচ্ছে এটাকে বলা ডান দিক এবং এটাকে বলা বাঁ দিক। সো ডান দিক থেকে আমরা প্রথমে 3 ঘর পর একটা কমা দিব, তারপর থেকে 2 ঘর পর পর কমা দিব যদি সংখ্যা থাকে, তাহলে 1, 2, 3, এটার পরে আমরা 3 ঘর পর কমা দিলাম, তারপরে 2 ঘর করে করে দিব। এখানে যেহেতু 2 ঘর পরে আর কোন সংখ্যা নেই, তাই আমি আর কমা দিচ্ছি না। তো তখন এটা আমরা কিভাবে পড়বো? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা এভাবে পড়তে পারবো যে এটা যেহেতু হাজারের ঘর, এটা 45,321, 45,321। তো এইভাবে আমরা পড়বো। আমাদের টপিক ওয়াইজ যেটা আসবে, আমি এটা অ্যাডভান্স একটু বললাম। তারপর আসো, তাহলে এখানে হচ্ছে দেশীয় সংখ্যা গঠন পদ্ধতি। তোমরা সংখ্যা পঠন রীতি তোমরা অলরেডি এগুলো জানো, তোমরা 4, 5 বা তার আগে এগুলো পড়ে আসছো, জাস্ট আমরা একটু রিভিশন দিচ্ছি। কারণ আমরা যখন সামনে যাবো এক্সারসাইজ করতে, তখন তোমাদের এটা একটু কাজে লাগবে। সো একটু রিভিশন করা হলো আর কি, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখো যে আমরা এখানে বলছে কমা বসিয়ে কথায় লেখো। তো যখন বলা হবে দেশীয়, নর্মালি কিছু না বললে আমরা দেশীয় রীতি ফলো করব সবসময়। আর যদি কখনো বলা থাকে যে আন্তর্জাতিক রীতিটা ফলো করার জন্য, আন্তর্জাতিক রীতি ফলো করলে তখন মিলিয়ন, বিলিয়ন, হ্যাঁ, এই কথাগুলো আসবে। তো নর্মালি যদি একটা সংখ্যা দেয়া থাকে, তখন যদি কিছু বলা না থাকে, তখন বুঝতে হবে যে আমরা আমাদের দেশীয় রীতিতেই সংখ্যাটা পড়বো, এটাকে আমরা কথায় লিখবো। তো কমা বসিয়ে কথায় লিখতে বলছে। উদাহরণ 1 তোমরা চাইলে খাতায় লিখতে পারো। সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে, উদাহরণ 1-এ বলা হয়েছে কমা বসিয়ে কথায় লেখো, কমা বসিয়ে কথায় লিখো। একটা বড় একটা সংখ্যা দিয়েছে, অনেক বড় একটা সংখ্যা দিয়েছে। সংখ্যাটা এরকম যে প্রথমে 9, তারপর 8, তারপর 7, তারপর 5, তারপর 4, 7, 3, 2, 1। তো এখন কমা বসিয়ে এই সংখ্যাটা, এটা অঙ্কে দেওয়া আছে, আমাদেরকে কথায় লিখতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে? বলছে কমা বসিয়ে। তো কমা বসানোর নিয়মটা একটু আগে আমি বলছি, তো এটা আমরা আবার ট্রাই করতে পারি। সো এটা আমি আবার লিখি। এখানে অঙ্কটা কি ছিল? 9, 8, সংখ্যাটা এরকম 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1। এটা একটা সংখ্যা। অঙ্ক ব্যবহার করে একটা সংখ্যা বানানো হয়েছে, একটা বড় সংখ্যা বানানো হয়েছে। অঙ্ক ব্যবহার করে একটা বড় সংখ্যা বানানো হয়েছে। বলা হয়েছে যে কমা বসাও এবং তুমি এটাকে কথায় লিখো।
কথায় লিখতে গেলে নিয়ম কি, নিয়মটা আমি বলেছি যে দেশীয় রীতির বেলা এক নিয়ম এবং আন্তর্জাতিক রীতির বেলা এক নিয়ম। তো দেশীয় রীতিতে আমরা আছি, তো দেশীয় রীতিতে হচ্ছে যে আমরা ডান দিক থেকে শুরু করব, পিছন থেকে যখন আমরা শুরু করি এটাকে আমরা বলি ডান দিক, ঠিক আছে? ওকে, সো তাহলে দেখো যে তাহলে ডান দিক থেকে বলা হয়েছে যে সংখ্যাটি ডান দিক থেকে 3 ঘর পরে কমা। তো প্রথমবার ডান দিক থেকে 1 2 3 ঘর পরে একটা কমা দিতে হবে, এরপর 2 ঘর পর পর কমা দিবে, ঠিক আছে? তাহলে 2 ঘর, এই দুই সংখ্যা, 2 ঘর মানে দুইটা সংখ্যার পরে, এটার পরে একটা দিব, দুইটা সংখ্যার পরে আবার এই দুইটা সংখ্যার পরে আর দিব এখানে, তারপর দুইটা সংখ্যার পরে আর সংখ্যা নাই, তো আমরা কমা দিব না। এটা হচ্ছে আমাদের কমা দেওয়ার সিস্টেম। কমা দেওয়া হয়ে গেলে তখন তুমি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি যে আমাদের যে নিয়মটা আছে সেটা ফলো করবে। তাহলে কমা দেওয়া যদি তোমার ডান হয়ে যায়, কমা দেওয়া যদি শেষ হয়, এবার তুমি দেখো যে কি আছে এখানে। এখানে আমরা যদি পড়ি তাহলে কি হবে, একক, দশক, শতক, হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি মানে কত, এখানে 8 কোটি, 8-এর পরে 98 আছে। আমরা জানি যে দেশীয় রীতিতে কোটির পরে আর কোনো ঘর নাই, কোটির পরে আর কোনো ঘর নাই। আন্তর্জাতিক রীতিতে মিলিয়ন, বিলিয়ন আছে, কিন্তু আমাদের দেশীয় রীতিতে কোটির পরে আর কোনো কিছু নাই। তো এই জন্য মনে রাখবা যে কোটির পরে যদি আরো সংখ্যা থাকে তাহলে তত কোটি, ঠিক আছে? যেমন এমন যদি হয়তো 8-এর পরে কোনো সংখ্যা নাই কিন্তু 8টা কোটির ঘরে, তাহলে আমরা বলতাম 8 কোটি। এখন যেহেতু 8-এর পরে 9 আছে, আমরা এটাকে কি পড়বো, 98, তাহলে আমরা এটাকে বলবো 98 কোটি। কারণ কোটির ঘরের পরে যত সংখ্যা থাকবে, যদি 9-এর আগে আরেকটা 1 থাকতো তাহলে আমরা বলতাম 198 কোটি। মানে হচ্ছে যে কোটির পরে যত সংখ্যা থাকবে, কোটির পরে যতগুলো সংখ্যা থাকবে, আমরা ততগুলো সংখ্যাকে একসাথে হিসাব করব, একসাথে উচ্চারণ করবো যে এত কোটি। তাহলে এখানে আমরা বলতে পারবো তাহলে 98 কোটি, তারপরে কি, কারণ এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 5 লক্ষ 75 লক্ষ, 75 লক্ষ, তাহলে 98 কোটি 75 লক্ষ 47,321। তাহলে আমার সাথে সাথে পড়তে পারো, এটা কি ছিল, 98 কোটি 75 লক্ষ 47,321। তাহলে এটা হচ্ছে এই যে ফাইনালি লাস্টে পাওয়া গিয়েছে, এই যে অ্যান্সারটা পাওয়া গিয়েছে, যে এইটা প্রথমে দেওয়া ছিল, বলো যে কমা ব্যবহার করো, কথায় লিখো। তাহলে আমরা ফাইনালি কি পেলাম, যে 98 কোটি 75 লক্ষ 47,321। ঠিক আছে? তোমরা যদি জাস্ট 2-একটা অঙ্কের জন্য তোমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি জাস্ট বুঝে যাও, তার সব অঙ্কের জন্য একই সিস্টেম। কারণ তোমরা 1 থেকে 100 পর্যন্ত তোমরা কথায় লিখতে পারো, অঙ্কই লিখতে পারো। সো তোমাদের জন্য এখন যে কোনো অঙ্ক দেয়া হলে তোমরা সেটা করতে পারবে। তাহলে একটা জিনিস দেখো যে এখানে কি বলা হয়েছে, এই যে উদাহরণ 2 নাম্বার বলছে অঙ্কে লেখো 7,05,90,007। এখানে একটা জিনিস শিখার আছে, দেখো 7,05,90,007। একটা জিনিস দেখো যে কোটি পর্যন্ত গেছে, 7 হচ্ছে একক, কোটি হচ্ছে কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি আছে এবং এককও আছে। তাহলে এটাকে তুমি যদি অঙ্কে নিতে চাও, অনেক সময় তুমি যদি এই রীতিটা ফলো না করো তাহলে তোমার ভুল হতে পারে। তাহলে তুমি দেখো এই অঙ্ক, এই যে যেটা অঙ্কে কথায় দেওয়া আছে এই জিনিসটা 7,05,90,007, এটাকে তুমি কিভাবে কথায় লিখবা, এটা খুবই সহজ। তুমি দেখো, তুমি এই সিস্টেমটা একবার লিখো। আচ্ছা, আমরা এখানে ফিরে আসি। এখানে আমাদের যেই অঙ্কটা দেওয়া আছে সেটার জন্য আমরা যেটা করব, আমরা যে আচ্ছা ঠিক আছে, আমরা আজকে চেষ্টা করব মোটামুটি ভাবে শেষ করে দিই, যেহেতু প্রথম ক্লাস। তো আমরা আজকে বেশি দ্রুত যাচ্ছি না। এখানে হচ্ছে যে আমরা এই অঙ্কটাই বলতেছিলাম যে একক, আমরা এখানে এই অঙ্কটা কিভাবে আমরা অঙ্ক থেকে কথায় লিখবো। একক, এটার জন্য আমাদের যেটা করতে হবে, একক, দশক,
শতক, প্যাটার্নটা লিখে ফেলতে হবে। একক, দশক, শতক, হাজার। একক, দশক, শতক, হাজার। তারপরে কি? অযুত, অযুত, লক্ষ, লক্ষ, নিযুত, তারপরে কোটি, তারপরে কোটি, কোটি হয়ে যাবে। আচ্ছা, আমাদের অঙ্কটা কি ছিল? অঙ্কটাতে যাই। অঙ্কটা কোথায় আমার? আমার অঙ্কে লিখো 7 কোটি, অঙ্কে লিখতে বলছে 7,05,90,007। তোমরা দেখো সবাই কি বলেছে, 7,05,90,007। 7 কোটি, ফাইন। তাহলে দেখো 7 কোটি, তাহলে 7 আমরা কোটি করে দিয়ে দিই। 7 কোটি, তাহলে 7 দিলাম। তারপর কি বলছে? 7 কোটি 5 লক্ষ, 5 লক্ষ, তাহলে 5 লক্ষ, তাহলে লক্ষের ঘরে 5 দিব, কারণ 5 লক্ষ বলেছে। তারপরে কি বলেছে? 90,007, 90,007। ওকে, 90,007, তাহলে 90,000। তাহলে দেখো যে হাজারের পরে আবার 90,000, তাহলে অযুতে চলে আসছে, তাহলে 9 পরে 9 ঘরে আসছে 90,000। তারপর হচ্ছে কি? তারপর হচ্ছে 90,000 মানে 9 অযুতের ঘরে, তারপর হচ্ছে 7 এককের ঘরে হচ্ছে 7। তাহলে আমি কথা মতো অঙ্কে যেটা বলছে যে 7,05,90,007 যার যার ঘরে দিয়ে দিছি, কারণ কোটির ঘরে কোটি দিছি, 7 লক্ষের ঘরে 5 দিয়েছি, বলছে 90,000। তো এটা যখন 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত হয়, এই হাজার যদি 9 পর্যন্ত হয় তাহলে আমরা সেটা হাজারের ঘরে লিখি। যখন সেটা 9 থেকে বেশি হয়ে যায়, 10,000 11,000 হয়ে যায়, তখন সেটা পরের ঘরে চলে যায়, অযুতে চলে আসে। তো আমরা এই জন্য এখানে 9 লিখলাম, 90,000। তারপর বলছে 7, তাহলে 7 দিলাম। আমাদের কথা মতো, প্রশ্নের মতো আমরা সব বসিয়ে দিয়েছি, কিন্তু যে খালি ঘরগুলো আছে, যে এখন যে ঘরগুলো খালি আছে, আমাদের কাজ হচ্ছে সবগুলো খালি ঘরে একটা করে শূন্য বসিয়ে দেয়া, একটা করে শূন্য বসিয়ে দেয়া। তাহলে এবার আমরা সহজেই পড়তে পারবো যে 7,05,90,007। সো দিস ইজ ইউর অ্যান্সার, যে 7,05,90,000। 9 এর পর দেখো, 9 এর পর এই যে 90, তারপর 3 শূন্য, 9 এর পরে 90,000, তারপর লাস্ট হচ্ছে 7। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের লিখতে হবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তোমরা এই জিনিসগুলা তোমরা আগে পড়ে এসেছো, এখন তোমাদের কাজ হচ্ছে রিভিশনে আসা। যেমন ধরো উদাহরণ 3, এখানে আছে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখো। এইটা আমি তোমাদেরকে দিব হোমওয়ার্ক, ঠিক আছে? এ পর্যন্ত যা পড়িয়েছি সব পড়া হবে, কিন্তু তোমাদের এই যে প্রথম ক্লাস, প্রথম ক্লাসের আমি তোমাদেরকে জাস্ট একটু বেসিক নিয়ে কথা বলছি এবং অল্প করে পড়া দিচ্ছি, কিন্তু সামনের দিনগুলোতে আমরা হচ্ছে যে আরেকটু কি বলে এটাকে, বেশি বোঝানো, গোছানো, তারপর হচ্ছে বেশি করে হোমওয়ার্ক দেয়া, ওয়ার্কশিট দেয়া, আমরা ইনশাল্লাহ এগুলা করার চেষ্টা করবো। তো তোমাদের কাজ হচ্ছে যে তোমরা 3 এবং 4, তোমরা উদাহরণ 3 এবং উদাহরণ 4 এই দুইটা তোমরা হোমওয়ার্ক করে রাখবা। 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখবা। তারপরে হচ্ছে যে একই অঙ্ক তোমরা, এর আগে একটা ছিল 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বের করা, আরেকটা হচ্ছে যে একই অঙ্ক একবার ব্যবহার করবা। এখানে অনেকগুলো অঙ্ক দেয়া আছে, 8 0 7 5 3 2, এখানে কিছু অঙ্ক দেওয়া আছে, তোমরা অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবা। যে অঙ্কগুলো দেওয়া আছে শুধু একবার ব্যবহার করতে পারবা, এবং তোমরা সেখানে এই অঙ্কগুলো থেকে তোমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করবা। বৃহত্তম সংখ্যা গঠন করতে তোমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা যখন গঠন করবা তখন একটু তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ
যদি তোমরা আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, তারপরে বলতেছি যে তোমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা বানাতে গিয়ে যদি শূন্য আগে দিয়ে দাও তাহলে সেটা ভুল হবে, ঠিক আছে? বাকিগুলো বলবো না, সেটা তোমরা তোমাদের মতো চিন্তা করে হোমওয়ার্ক করে ফেলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি শুরুতেই বলছিলাম যে আমরা আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, তো আমরা হচ্ছে যে একটু অল্প পড়েছি, আমরা হচ্ছে যে বেশি টপিক নিয়ে কথা বলিনি। এই জন্য আমরা আজকে এখানে স্টপ করে দিব এবং হচ্ছে তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে পাশাপাশি সাউন্ড আছে ভাই? আচ্ছা শোনো, তোমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে উদাহরণ 3 এবং 4 হচ্ছে হোমওয়ার্ক থাকবে, বাট আগে যা পড়ানো হয়েছে তোমরা এগুলো বাসায় পড়ে নিবা। আর এখন আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করবো ইনশাল্লাহ। এখন তুমি আমাদেরকে কিছুক্ষণ তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে তোমরা কোন জিনিসটা বুঝতে পারোনি বা আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়, বা কি করা বা বুঝুনি। যদি বলো যে আরেকটু বলার দরকার, তাহলে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, তাহলে একজনের জন্য অন্যদের উপকার হবে ইনশাল্লাহ। যে সংখ্যা রেখাটা যে দিছিলেন ওটা তো মনে হয় ইংলিশে হবে না স্যার? আচ্ছা, সংখ্যা রেখার জন্য একজন কথা বলেছো, তো আমি সংখ্যা রেখা ইংলিশে বলতে সংখ্যা রেখা ইংলিশ, এটাকে ইংলিশে বলে নাম্বার লাইন বলে। এবং আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়ি, কারণ আমি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াই, বাংলা মিডিয়ামে পড়াই, তো ইংলিশ মিডিয়ামে যখন পড়াই আমি, তখন হচ্ছে যে আমি নাম্বার লাইন বলি, সংখ্যা রেখা বলি না। আর তখন হচ্ছে যে আমি 0, 1। আচ্ছা আচ্ছা, যে প্রশ্ন করেছো, শোনো, তুমি আমাকে ইংলিশে কথা বলেছো, যখন আমরা হচ্ছে যে নর্মালি আমি ইংলিশে লিখি, আমরা হচ্ছে যখন ইংলিশ মিডিয়ামে পড়ি, তো যখন পড়াই বা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য আমরা ইংলিশে লিখি, বাট বাংলা বইয়ে দেন বাংলাতে লেখা যায় আর কি, এটা কোনো সমস্যা নেই। বাট বোঝাটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে তোমাদের বইয়ে তো বাংলা পরীক্ষার হলে জন্য। আচ্ছা আচ্ছা, শোনো, পরীক্ষার হলে এটা ডিপেন্ড করবে, কারণ অনেক সময় দেখা যায় যে পাটিগণিতের ভিতরেই এই সংখ্যাগুলো ইংলিশে থাকে, যে অঙ্কের মধ্যে যেভাবে থাকে। সো তুমি যদি তুমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হও, তাহলে কখনোই কাটবে না, তখন তুমি ইংলিশে লিখলে সমস্যা হবে না, বাংলা লিখলে সমস্যা হবে না, বাট এটার জন্য নাম্বার কাটবে না কেউ, সংখ্যা রেখার জন্য। ওকে আচ্ছা, ওকে। তারপরে আর কারো কোন প্রশ্ন থাকলে বলতে পারো, অথবা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট সংখ্যা রেখাটা আমরা নাম্বার গুলো চেনার ক্ষেত্রে খুব মনে রাখি, কারণ আমরা যখন বলি বাস্তব সংখ্যা, তাহলে পৃথিবীতে যত সংখ্যা বাস্তবে পাওয়া যায় সবই বাস্তব সংখ্যা। তার মানে এই 0 বলো, 1 2 3 বলো, মাইনাসের গুলো বলো, সব মিলে বাস্তব সংখ্যা। কিন্তু যদি আমরা আলাদা করে ফেলি যে স্বাভাবিক সংখ্যা, তখন আবার এই যে শূন্যের পিছনে যা আছে সব বাদ দিয়ে দিই, আমরা 1 থেকে শুরু করি, 1 থেকে আমরা সামনের দিকে যত পাবো সবই হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এবং এই জিনিসটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকের নাম, যে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। ভগ্নাংশ তো আমরা পরে শুরু করবো, তো স্বাভাবিক সংখ্যার জন্য মনে রাখতে হবে এটা 1 থেকে শুরু হয়। ওকে, 0 পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। ওকে, স্বাভাবিক সংখ্যা শুরু হয় সবসময় 1 থেকে। আচ্ছা, আর তোমরা একটু হোমওয়ার্ক গুলো করে ফেলবা, আর পাশাপাশি একটু পড়বা, প্রথম থেকে এই পর্যন্ত যা পড়ানো হয়েছে তোমরা একটু পড়বা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ এই অধ্যায়টা যারা হচ্ছে 6 এ আছো, তোমাদের জন্য হচ্ছে 4 এবং 5 এ, হ্যাঁ 1 2 3 4, 1 2 3 কথা বাদ দিই, 4 এবং 5 এ এই জিনিসগুলো অনেকবার ছিল। তো যেহেতু তোমরা এগুলো বারবার প্র্যাকটিস করেছো, তো তোমাদের জন্য এটা আমার মনে হয় না খুব একটা কঠিন লাগবে, এবং কঠিন ক্লাস। আমি নিজেও তোমাদেরকে কি পড়াবো বা কি বলবো আমি চিন্তা করতেছি, কারণ তোমরা এগুলো অলরেডি জানো, তাই আমিও নিজে তোমাদের সাথে একটু গো থ্রু করে যাচ্ছি, রিভিশন দিয়ে যাচ্ছিলাম, রিভিশনের মতোই লেগেছে ক্লাসটা আমার কাছে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করো, আমরা আর কিছুক্ষণ আছি ইনশাল্লাহ। আর কারো যদি বই না থাকে, তাহলে তোমরা নেট থেকে পিডিএফ ডাউনলোড করে নিবা।
স্যার আমরা যদি হোমওয়ার্ক করি তাহলে আমরা কিভাবে দেখাবো? ওকে, থ্যাঙ্কস ফর দ্য কোয়েশ্চেন। তোমাদের ক্ষেত্রে হচ্ছে যে এই ক্ষেত্রে তোমরা হোমওয়ার্ক করে রাখো, তোমাদের নেক্সট ক্লাস গুলো কবে আসবে এগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে গ্রুপের মাধ্যমে। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের তোমরা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সো অ্যাডমিন প্যানেল থেকে তোমাদেরকে জানানো হবে যে আমরা কোন প্রক্রিয়ায় তোমাদের কাছ থেকে ফিডব্যাক গুলো নিব। সেটা হতে পারে তোমরা হোমওয়ার্কটা করেছো তারপর ছবি তুলে আমাদেরকে পাঠাবা, নাকি কিভাবে কোন ওয়েতে আমরা নিব, ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই তোমাদেরকে জানানো হবে। বাট তোমরা হোমওয়ার্কটা করে রাখো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকের জন্য, যেহেতু আর কোনো প্রশ্ন আসতেছে না, ইনশাল্লাহ আমরা আজকের জন্য ক্লোজ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। Recording stopped.